সো আমরা যেটা বলতেছিলাম যে ওয়ান অফ দ্য মেইন ইনগ্রেডিয়েন্টস বা টুলস হচ্ছে one of the main ingredients or tools is about the risk and return. তো risk and return এর মধ্যে হচ্ছে যে আপনার the investment এর ক্ষেত্রে যে কোনো ইনভেস্টের ক্ষেত্রে আপনারা কি বিবেচনা করেন, কোন জিনিসটা আপনারা think first বলে টাকার বিষয়টা টাকা তো অবশ্যই মানে একটা জিনিস ইনভেস্ট করেন কেন ইনভেস্ট করেন, মানে রিস্ক আছে কিনা আবার আমার টাকাটা মানে এক্স্যাক্টলি যে কোনো কিছু ইনভেস্ট করার আগে আমরা কি জিনিস করি, আমি এখান থেকে কত টাকা লাভ পাবো, বেনিফিটটা কি, ঠিক না? এবং এই বেনিফিটের এগেইনস্টে আমার কতটুকু রিস্ক, তাই না? কারণ আমি তো দেখা গেল রিস্কটা আমি টাকাটা ইনভেস্ট করলাম, টাকাটা ফেরত পাইলাম না, বা টাকাটা ব্যাড ডেটস হয়ে গেল, বা কেউ নিয়ে গেল, বা আমি তার পিছিয়ে ঘুরবো, মানে ইটস প্যাথেটিক অবস্থা। তো এই জন্য সবসময় আমাদের দেখা যায় যে আমরা কিন্তু একটা সেফ ইনভেস্টমেন্ট চাই, সেফ যেখানে উই ট্রাই টু আমাদের অ্যাজ আ ইনভেস্টার, একটা ইনভেস্টার হিসাবে আমাদের মেইন মোটো থাকে হচ্ছে টু মিনিমাইজ দ্য রিস্ক অ্যান্ড ম্যাক্সিমাইজ দ্য রিটার্ন। রিস্কটাকে মিনিমাইজ করা আর রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করা, ঠিক আছে? রবিন So আমাদের one of the goals is to maximize return, minimize risk, ঠিক আছে? তাহলে আমরা যদি ধরি আপনারা দেখেন আমরা এখানে রিটার্নটাকে আমরা কি করতে চাই সব সময়, এটা হচ্ছে আমাদেরকে কি রিস্ক, একটা রিস্ক নেই আমরা, তাই না? রিস্ক নেই, আর এটা হচ্ছে যে আমাদের রিটার্ন, তাই না? তাহলে এটাকে আমরা সবসময় উপরের দিকে উঠাতে চাই, আর এটাকে রিটার্নটাকে আমাদেরকে কি করতে চাই, নিচের দিকে যেতে চাই, তাই না? তো এই যে উপরের দিকে উঠাতে চাই, এটার থেকে যে নিতে চাই, তো এটার মধ্যে ডিফারেন্স ফ্যাক্টরটাই হচ্ছে আমাদের আসল, কারণ এটাই হচ্ছে কি আমাদের এই যে এখান থেকে যে জিনিসটা আছে এই জিনিসটাই তো আমাদের আসল রিস্ক, যত কম রিস্কে আমরা যত বেটার কি ইনভেস্টমেন্ট পাবো। তাই ইনভেস্টে যদি আপনি ফাইন্যান্সের টার্মসে যদি চিন্তা করেন, তাহলে ফাইন্যান্স কি আপনি অনেক কিছুতে ইনভেস্ট করতে পারেন, আপনি চাইলে শেয়ারে ইনভেস্ট করতে পারেন, আপনি চাইলে কোনো বিজনেসে ইনভেস্ট করতে পারেন, ঠিক কি না? আপনি চাইলে ব্যাংকে টাকাটা রাখতে পারেন, আপনি চাইলে কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন। সো আমাদের মূল মোটিভ হচ্ছে গিয়ে কি টু লুক আফটার হোয়াট, ম্যাক্সিমাইজ রিটার্ন। হ্যাঁ, ম্যাক্সিমাইজ তো অবশ্যই রিটার্ন, বাট আমরা যেহেতু এই কোর্সে আমরা উই আর কনসিডারিং কি রিয়েল এস্টেট, যে রিয়েল এস্টেট নিয়ে কথা বলছি। সো উই আর কনসিডারিং দ্যাট কি রিয়েল এস্টেট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট। তো তাহলে দেখেন আপনি যদি এখন ওয়ান অফ দ্য লুক্রেটিভ জিনিস চিন্তা করে দেখেন, সো এখন যদি আমরা রিয়েল এস্টেটের কথা চিন্তা করি, আমাদের কিন্তু ওয়ান অফ দ্য বুমিং জোনস, মানে আমাদের সিটিটা কি হচ্ছে এক্সপ্যান্ড করতেছে না, জাস্ট কনসিডার বাংলাদেশ। সো বাংলাদেশের মধ্যে উইদিন দ্য সিটি এখন দেখেন এখন কিন্তু মানুষের মধ্যে ওই অ্যাফোর্ডেবিলিটিটা নাই যে একটা জায়গা কিনে পুরোপুরি বাড়ি করবে, এই অ্যাফোর্ডেবিলিটিটা অনেকই কমে গেছে ডিউ টু স্কেয়ারসিটি অফ ল্যান্ড, কারণ ল্যান্ড অ্যাভেলেবল না, চাইলেই তো আপনি একটা জায়গা কিনে বাড়ি করতে পারেন না, আর করলেও দ্যাট ইজ ওয়ে টু এক্সপেন্সিভ। সো যেটা মানুষের অ্যাফোর্ডেবিলিটির বাইরে, পারচেজিং পাওয়ারের বাইরে। সো নাও হোয়াট পিপল ডাজ, সো জিনিসটা এখন চলে আসছে কি অ্যাপার্টমেন্টস, রাইট? পিপল আর কি ডিক্লাইনিং টুয়ার্ডস মোর অ্যাপার্টমেন্টস। তার মানে একটা জায়গার উপরেই দেখা যাচ্ছে আগে যেখানে একজনের জায়গা একজন হয়তো বাসস্থান করে ফেলতো, সেখানে হয়তো এখন 20 জন মিলে সেই জিনিসটা করতেছে। সো জিনিসটা কি নাম্বারটা বেড়ে গেছে। তো এখন আপনি যদি চিন্তা করে দেখেন যে আমাদের একটা প্ল্যান সিটি যেটাকে বলে পূর্বাচল, ইউ কনসিডার পূর্বাচল, তো পূর্বাচলে কিছু কি আছে, প্ল্যান সিটি আছে। প্ল্যান হাউ, ওটা রাজু অলরেডি ওভাবে প্ল্যান করে করছে, একদম কমপ্লিটলি প্ল্যান, হ্যাপহ্যাজার্ডলি কোনো কিছু তৈরি হয় না, ওটা একদম প্লট ওয়াইজ জায়গাটাকে, যেটা অ্যাকচুয়ালি একটা প্ল্যান শহর যেভাবে তৈরি হয়, ঠিক আছে? আমাদের তো অন্য শহরগুলো তো প্ল্যান ওয়েতে না, ওই বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা প্ল্যান ওয়েতে তৈরি করি নাই, ঠিক কি না? একটা বিল্ডিং 10 তলা, একটা বিল্ডিং 5 তলা, একটা বিল্ডিং এরকম তো না। একটা জিনিস একটা শহরে একটা জিনিস থাকতে হলে সব একরকম যাতে একটা সুন্দর মতো জিনিসটা হয়, আর ওই জিনিসটা তো আমরা করতে পারি না। বাট এখন যে শহরগুলো হচ্ছে নতুন নিউ সিটিগুলা, যে লাইক পূর্বাচল আমরা ধরে নিলাম, পূর্বাচল কিন্তু সব প্লট ওয়াইজ রাস্তা, ড্রেনেজ সিস্টেম বলেন, লেক, প্লেগ্রাউন্ড সব কিছু ভাবে একদম কিন্তু সেট আপ করে একটা স্যাটেলাইট সিটি যেটা বলে। তো ঠিক আছে, তার মানে এটা একটা লুক্রেটিভ প্লেস টু ইনভেস্ট। তার মানে আগে 5 বছর আগে যারা ওখানে ইনভেস্ট করছিল, যারা প্লট কিনে রাখছে, এখন কি সেই প্লটের দাম সেম আছে? প্লটের দাম কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। তাহলে এখন দেখেন এই যে প্রপার্টিতে ইনভেস্ট করলাম, এই প্রপার্টি ইনভেস্টমেন্টটা কি রিস্কি? অবশ্যই ছিল একসময়, ছিল, কিন্তু না, এখন আপনি যদি লিগ্যালি জিনিসটা পান, আপনি যদি রাজুকের থেকে পান, দ্যাটস মোর লাইক লটারির মাধ্যমে হয়েছে, ঠিক আছে? লটারির মাধ্যমে হয়েছে, লবিং এর মাধ্যমে হয়েছে, হোয়াটএভার দ্য রিজন, যেভাবে হোক, যেটা আপনি পেয়েছেন, যারা সম্পত্তির মালিকটা তো আপনি। কেউ যদি আপনার সাথে ফ্রড না করে থাকে,
ওটা যদি অন্য কেউ কিনে আবার আপনার কাছে বেচছে, এরকম যদি ঝামেলা না থাকে, আপনি যদি ডিরেক্টলি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের রাজস্ব থেকে পান জিনিসটা, তাহলে কিন্তু অনেক। কারণ 5 বছর আগে আপনি কিনছেন হয়তো কাঠা প্রতি কিনছেন 20 লাখ টাকা করে, এখন ওটার দাম হয়ে গেছে প্রায় 1 কোটি টাকা কাঠা। তো কত গুণ দাম বাড়লো? 5 গুণ। আপনি বা ব্যাংকে যদি আপনি 20 লাখ টাকা রাখতেন, সেটা কি 1 কোটি টাকা হতো 5 বছরে কখনো? সর্বোচ্চ কত আপনাকে 25-30 লাখ টাকা দিত, 25 লাখ টাকা দিত ম্যাক্স, এর বেশি না। 20 লাখ টাকা যদি ব্যাংকে রাখতেন 5 বছর পরে, আপনি কত সর্বোচ্চ 25 লাখ টাকা দিত। তাহলে এখান থেকে এই জিনিসটা দাঁড়াচ্ছে, আর এখানে কত গুণ হয়ে গেছে রিটার্নটা দেখেন, 5 গুণ হয়ে গেছে। আমি 20 লাখ টাকা যে ইনভেস্ট করছিলাম কাঠা প্রতি, সেটা দাঁড়াইছে কোথায়? 1 কোটি টাকা। এখন 1 কোটি টাকা কাঠা বিক্রি হয় মানে ইয়াতে পুরো চলে না, তাও ভিতরে সাইডে সামনের দিকে, মানে ভিতরের দিকে। তার মানে ইটস আ ভেরি লুক্রেটিভ প্লেস টু ইনভেস্ট, তাই না? আচ্ছা, তার মানে এখানে কি রিস্কটা কি আপনি দেখেন, এখানে কি রিস্কটা আমি মিনিমাইজ করলাম না, আমি একটা সেফ ইনভেস্টমেন্ট করলাম, জায়গা কিনলাম যদি গভর্নমেন্টের থেকে ডিরেক্টলি পাই, আর এখান থেকে আমার রিটার্নটা কি হলো? রিটার্নটা বাড়লো না, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাদের কনসেপ্ট। সো এই কনসেপ্টের পরে আমরা যদি যাই, আমরা আপনার কি ভিডিও আছে, ভিডিও গুলো আপলোড হয়েছে কিনা দেখেন। আপনার একটু স্লাইড নাম্বার 11 তে যান। গেছেন? এখানে দেখেন হোল্ডিং পিরিয়ড, রিয়ালাইজড রিটার্ন, আর একটা কি পেপার রিটার্ন, তিনটা আছে। The period of time over which an investor wishes to measure the return on an investment vehicle. তার মানে কি একটা ইনভেস্টমেন্ট ভেহিকেল একটা পিরিয়ড অফ টাইম, হোল্ডিং পিরিয়ড মানে কি আপনি যে হোল্ড করে রাখলাম, ওই যে আমি বললাম না হোল্ডিং পিরিয়ড, যে জিনিসটা আমি ধরে রাখছিলাম অ্যাসেটটা, কিনলাম, কেনার পরে 5 বছর জিনিসটা ধরে রাখলাম, দ্যাট ইজ আওয়ার হোল্ডিং পিরিয়ড। আর রিয়ালাইজড রিটার্ন কি? কারেন্ট রিটার্ন অ্যাকচুয়ালি রিসিভড বাই অ্যান ইনভেস্টর ডিউরিং দ্য গিভেন রিটার্ন পিরিয়ড। তার মানে আপনি যখন রিয়ালাইজ হয়ে যাবে, জিনিসটা অলরেডি আপনি সেল করে পেয়ে ফেলছেন, যে আমি 20 লাখ করে কিনছিলাম, আমি তারপর সেল করে 1 কোটি টাকা করে পেয়ে গেলাম। So that is what is my realized return, already realized, আপনি পেয়ে গেছেন। আর পেপার রিটার্ন কি? রিটার্ন দ্যাট হ্যাজ বিন অ্যাচিভড বাট নট ইয়েট রিয়ালাইজড, নো সেল হ্যাজ টেকেন প্লেস। তার মানে কি একটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন, আপনি জিনিসটা কিনছেন যতদিন, মানে হোল্ডিং পিরিয়ডটা হচ্ছে যতদিন ধরে রাখেন। একটা প্রপার্টি কিনলেন, কেনার পরে যে 5 বছর যেটা ধরে রাখছিলেন, 5 বছর পরে যখন বিক্রি করে দিয়ে যে টাকাটা পাবেন, সেটা হচ্ছে আমার রিয়ালাইজড রিটার্ন। বুঝতে পারছি? আর যতক্ষণ পর্যন্ত আপনি বিক্রি করবেন না, কিন্তু দাম তো আসতে হবে, মানুষ তো দাম বলবে যে এত না এত, তো যেটা কাগজে কলমে থাকবে বাট এখন আপনি বিক্রি করেন নাই, সেটা হচ্ছে কি আপনার পেপার রিটার্ন, মানে অ্যাকচুয়ালি দাম বাড়ছে। বুঝছেন ব্যাপারটা? এবার দেখেন হোল্ডিং পিরিয়ড রিটার্নে আমরা কি করি সাধারণত, the total return earned from holding an investment for a specified holding period, usually 1 year or less। তার মানে এই যে হোল্ডিং পিরিয়ডটা সাধারণত আমরা কতদিন ধরি? 1 বছর বা তার কম। বুঝতে পারছেন? তাহলে যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন মানে এই যে আমি এতদিন যে ধরে রাখলাম, 1 বছর যে আমি অ্যাসেটটা ধরে রাখলাম, সেটার এগেইনস্টে আমি কত করে পাইছি। তার মানে আমি এখানে তো এটাও তো দেখাতে পারি যে প্রত্যেক বছর কত কত করে দাম বাড়ছে। এটা হতে পারে না 5 বছর পর 1 কোটি টাকা হইতে পারে, এই 1 কোটি টাকা তো একদিনে হয়ে যায়, বছরে বছরে দাম বাড়ছে, তাই না? তাহলে আমরা দেখি যে হোল্ডিং পিরিয়ড রিটার্নটা কি? ইনকাম ডিউরিং পিরিয়ড। তাহলে আমরা প্রথম বছরটা দেখি, যে প্রথম বছরটা আমি কত টাকা আমার ইনকাম পাবো। বুঝতে পারছেন? যে ইনকাম ডিউরিং পিরিয়ড প্লাস ক্যাপিটাল গেইন অর লস ডিউরিং পিরিয়ড। ইনকাম মানে কি? ওই জায়গাটা থেকে তো আপনি হয়তো একটা জায়গাটা আবার ভাড়া দিলেন কাউকে বা একটা কিছু করলেন, সেটার থেকে তো একটা ইনকাম আসতে পারে না? জায়গাটা আপনি হয়তো কিনে ফালায় রাখেন না, আপনি এটা কোনো একটা কাজের জন্য ভাড়া দিলেন, একটা দোকান তুলে ভাড়া দিয়েছেন সাপোজ। তার মানে কি দোকানটা ভাড়া পাচ্ছেন আপনি, ইনকাম ডিউরিং পিরিয়ড প্লাস আপনার ক্যাপিটাল গেইন অর লস ডিউরিং পিরিয়ড। একটা ক্যাপিটাল গেইন অর লস হয়েছে, যেটা হয়েছে ধরেন 20 লাখ টাকার জায়গাটা প্রথম বছরে 40 লাখ টাকা হয়েছে 1 বছর পরে, তাহলে ওই যে 20 লাখ টাকা অ্যাড করলেন। তারপরে বিগিনিং ইনভেস্টমেন্ট ভ্যালু, আপনি বিগিনিং এ যে 20 লাখ দিয়ে কিনছিলেন, ঠিক আছে? তার মানে আমি একটা দোকান, ওই জায়গাটা কিনে একটা দোকান করলাম, দোকান করে আমি ওই জায়গাটায় একটা ভাড়া পাচ্ছি, প্লাস আমার দেখা যাচ্ছে 1 বছর পরে ওই 20 লাখ টাকার জায়গাটা কত লক্ষ টাকা হয়েছে সেটা আমি ক্যালকুলেট করলাম। যদি দেখলাম যে আরো দেখলাম যে 40 লাখ টাকা হয়ে গেছে 20 লাখ টাকার জায়গা, তাহলে 20 লাখ টাকা বাড়লো। তাহলে ভাড়া আমি বাবদ কত পাচ্ছি? ভাড়া প্লাস আমার যে টাকাটা বাড়ছে, যে ক্যাপিটাল গেইন যতটা বাড়ছে, তার মানে আমি কিনছিলাম কত? 20 লাখ দিয়ে, হয়েছে কত? 40 লাখ। তাহলে গেইন হইলো কত? জিতলাম কত? 20 লাখ। ওই 20 লাখ ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট ভ্যালু, ইনভেস্টমেন্ট কত? ভ্যালু কত ছিল? 20 লাখ। বুঝতে পারছেন? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত আসছে, মানে আপনি যে অ্যাসেটটা ধরে রাখছেন তো অলমোস্ট 100% এর উপরে আসবে। কারণ আপনি 20 লাখ ইনভেস্ট করে আপনি 20 লাখ তো দাম বাড়ছে, আরো আপনি ভাড়াও পাইছেন, সারা বছরে ভাড়া পাইছেন না? সারা বছর আমি যে কয় মাস দিছি, হ্যাঁ যে কয় মাস হইতো সারা বছরে যে কয় মাস ভাড়া পাইছেন, তো ওইটা হচ্ছে আপনার রিটার্ন।
তারপর আমি ইনকাম ডিউরিং পিরিয়ড প্লাস ক্যাপিটাল গেইন অর লস হইতে পারে, তার জায়গার দাম কমেও যেতে পারে, ইউ নেভার নো, তাই না? প্লাস ডিউরিং পিরিয়ড ডিভাইডেড বাই বিগিনিং ইনভেস্টমেন্ট ভ্যালু। এই দেখেন পরেরটাই বলতেছে ক্যাপিটাল গেইন আর লস কি হবে, এন্ডিং ইনভেস্টমেন্ট ভ্যালু মাইনাস বিগিনিং ইনভেস্টমেন্ট ভ্যালু, বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন এই অ্যাডভান্টেজেস ইউজিং হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইনভেস্টমেন্ট ডিসিশনস। কি কি অ্যাডভান্টেজ আছে? ইজি টু ক্যালকুলেট, ইজি টু আন্ডারস্ট্যান্ড, কনসিডারস ইনকাম এন্ড গ্রোথ। বুঝতে পারছেন? তার মানে কি এটা সহজ না অনেক ক্যালকুলেট করাটা, বুঝাও সহজ, আবার কনসিডারস ইনকাম এন্ড গ্রোথ, ইনকামও কনসিডার করতেছে আবার গ্রোথও কনসিডার করতেছে, তাই না? যে আপনি বছরে কত টাকা ইনকাম পাচ্ছেন প্লাস সাথে আবার কতটুকু গ্রোথ হচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজেস কি? ডাজ নট কনসিডার টাইম ভ্যালু অফ মানি, রেট মে বি ইনঅ্যাকুরেট ইফ টাইম পিরিয়ড ইজ লঙ্গার দ্যান 1 ইয়ার। সো এখানে একটা জিনিস, টাইম ভ্যালু অফ মানিটা নিয়ে আপনাদের আইডিয়া আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট টাইম ভ্যালু অফ মানি? টাইম ভ্যালু অফ মানি আজকের দিনের 100 টাকা আর 5 বছর পরে বা 1 বছর পরে 100 টাকার মূল্য কি সেম? কমে যাবে। এই বিগত 100 টাকা, বিগত বছরের যে 100 টাকা আর আজকের দিনের 100 টাকা কি সেম? ইভেন আপনি চিন্তা করে দেখেন, গত বছর আমি 100 টাকাতে যা যা কিনতে পারতাম এখন কিন্তু কিনতে পারতেছি না, কারণ সবকিছু দ্রব্যমূল্য কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তেলের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সবকিছু কিন্তু দাম বাড়ছে, কোনোটাই কিন্তু কমতি দিয়ে নেই। ইভেন একটা কোক যে আমরা খাই, কোকের বোতলও 20 টাকা থেকে 25 টাকা হয়ে গেছে, বুঝছেন? তার মানে আগে যদি আপনি 5টা কোক 100 টাকাতে কি করতেন, আগে 5টা কোক কিনতে পারতেন, 20 টাকা করে বোতল ছিল, এখন 25 টাকা হওয়ার পরে কয়টা কিনতে পারতেছেন? 4টা। তার মানে আপনার কিন্তু একটা বোতল পাওয়ার কমে গেছে। আপনার যদি ইনকাম না আবার 100 টাকা, চিন্তা করে দেখেন আগে 100 টাকাতে 5টা বোতল পাইতেন, আর এখন কয়টা পাচ্ছেন? 4টা। তার মানে একটা বোতল কিন্তু আপনার অলরেডি লেস, তার মানে টাকার মান কিন্তু এক বোতল কমে গেছে আপনার অলরেডি। তো সেটাই বলছেন যে টাইম ভ্যালু অফ মানিটা তারা এখানে কি কনসিডার করে না। তারপরে দেখেন এই যে সোর্সেস অফ রিস্ক, রিস্কে আসেন। রিস্ক জিনিসটা কি? হায়ার, ইউজুয়ালি কনসেপ্টটা হচ্ছে হায়ার দ্য রিটার্ন হায়ার দ্য রিস্ক। আমরা এজ ইনভেস্টর হিসেবে মিনিমাইজ করতে চাই, রিস্কটাকে কমাতে চাই, বাট ইউজুয়াল কনসেপ্ট হচ্ছে হায়ার দ্য রিটার্ন হায়ার দ্য রিস্ক। যত বেশি রিটার্ন হবে তত বেশি রিস্ক হবে। হায়ার দ্য রিটার্ন হায়ার দ্য রিটার্ন হায়ার দ্য রিস্ক। রিটার্ন যত বেশি হবে রিস্কও তত বেশি হবে, হায়ার দ্য রিটার্ন হায়ার দ্য রিস্ক। তাহলে আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা, আর যত লোয়ার সেম ভাইস ভার্সা, লোয়ার দ্য রিটার্ন লোয়ার দ্য রিস্ক। কারণ আপনি দেখেন ব্যবসায় ইনভেস্ট করলে ব্যবসায় কি রিস্ক বেশি থাকে না? ব্যবসাতে রিস্ক বেশি না? ব্যবসায় ইনভেস্ট করলে আপনি দেখা যাচ্ছে ব্যবসায় কিন্তু অলমোস্ট এমন আছে 100% হবে, বাট সেফ ইনভেস্টমেন্ট কোথায়? ব্যাংকে। ব্যাংকে ইনভেস্ট করলে কি হচ্ছে? ব্যাংকে আমরা কি মাত্র 6% পাই, ঠিক কি না? সো লোয়ার দ্য রিটার্ন লোয়ার দ্য রিস্ক। তো রিস্ক রিটার্ন ট্রেড অফ, এখন আপনাকে বুঝতে হবে যে আমি কি ধরনের রিটার্ন চাই, আমার কি ধরনের রিস্ক নেব। এখন দেখা গেল আমি রিস্ক নিলাম অনেক হাই বা রিটার্ন অনেক লো, ওই জায়গায় কি আমি ইনভেস্ট করবো? তো আমার বুঝতে হবে যেখানে রিস্ক অনেক হাই আমার রিটার্নটাও হাই আসতে হবে। তাহলে রিস্ক রিটার্ন ট্রেড অফ ইজ দ্য রিলেশনশিপ বিটুইন রিস্ক এন্ড রিটার্ন ইন হুইচ ইনভেস্টমেন্টস উইথ মোর রিস্ক শুড প্রোভাইড হায়ার রিটার্নস এন্ড ভাইস ভার্সা। যেখানে রিস্কটা বেশি আমার রিটার্নটাও বেশি আসতে হবে, এন্ড অপোজিট, রিস্ক কম রিটার্ন কম। ব্যাংকে সেফ ইনভেস্টমেন্ট, রিটার্ন কম। Risk is the chance that the actual return from an investment may differ from what is expected. তার মানে রিস্কটা কি হচ্ছে? রিস্ক হচ্ছে একটা চান্স that the actual return from an investment, যে একটা risk is the chance that the actual return from investment may differ from what is expected. তাহলে অ্যাকচুয়াল যে রিটার্ন আছে একটা ইনভেস্টমেন্টের সেটা ডিফার করতে পারে কি এক্সপেক্টেড এরিয়া থেকে, তাই না? তা আমি যে জিনিসটা রিস্কটা কি আমি যে জিনিসটা এক্সপেক্ট করছিলাম অ্যাকচুয়ালি সেটা হয়নি, আমি যেটা যে জিনিসটা ভেবেছিলাম যেটা হবে সেটা অ্যাকচুয়ালি দ্যাট ডিডন্ট হ্যাপেন, তাই না? তাহলে বিজনেস রিস্ক ইজ দ্য ডিগ্রি অফ আনসার্টেনিটি। বিজনেস রিস্কটা কি এবার আমরা দেখি। বিজনেস রিস্ক ইজ দ্য ডিগ্রি অফ আনসার্টেনিটি অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনভেস্টমেন্টস আর্নিংস and the investment's ability to pay the returns owed to investors. তাহলে কি বলতেছে দেখেন, বিজনেস হচ্ছে আনসার্টেনিটি ডিগ্রি, এটা আনসার্টেনিটি, পাবো কি পাবো না, এটা আনসার্টেনিটি থাকে না? আর এই টাকাটা দিলাম, আমাকে টাকাটা মেরে দিবে, তাকে পাবো কি পাবো না, রাইট? ব্যাপারটা থাকে না? সো এটাই হচ্ছে এই আনসার্টেনিটিটা আছে না অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনভেস্টমেন্টস আর্নিংস,
যে আমি যে ইনভেস্টমেন্টের যে আর্নিংসটা অ্যাসোসিয়েটেড যে আনসার্টেনিটি আছে সেটাকে আমরা বিজনেস রিস্ক বলতেছি অ্যান্ড দ্য ইনভেস্টমেন্টস অ্যাবিলিটি টু পে দ্য রিটার্নস ওন টু ইনভেস্টার্স। তাহলে আমাদের ইনভেস্টার্সের যে জিনিসটা আমরা ও করি ওই জিনিসটা আমরা আদৌ পে করতে পারবে কিনা এবং যে ইনকামটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কিনা, বুঝতে পারছেন? তাহলে টাইপস অফ ইনভেস্টমেন্টস দেখেন কি কি আছে, কমন স্টক এইগুলো অনেক ধরনের আছে, তাই না? মানে এক্সাম্পলস অফ বিজনেস রিস্ক দেখেন ডিক্লাইন ইন কোম্পানি প্রফিটস অর মার্কেট শেয়ার, একটা কোম্পানি প্রফিট ইয়ে হয়ে গেল, আবার ব্যাড ম্যানেজমেন্ট ডিসিশনস, অনেক কিছু হতে পারে। আপনি প্রপার্টিতে ইনভেস্ট করবেন, প্রপার্টির দাম কমে গেল বা প্রপার্টিটাতে ভেজাল আছে, দেখা গেল আপনার এটা নিয়ে এখন আবার কেস মোকদ্দমা করতে হচ্ছে, জায়গা জমি নিয়ে ঝামেলা হয় না অনেক এরকম। তো এই জিনিসগুলো তো হচ্ছে প্রবলেম, তাই না? তারপরে আপনার কি কি আছে, ফাইন্যান্সিয়াল রিস্ক আছে, একটা হচ্ছে আমরা বিজনেস রিস্ক দেখলাম। ফাইন্যান্সিয়াল রিস্কটা কি দেখেন, ফাইন্যান্সিয়াল রিস্ক ইজ দ্য ডিগ্রি অফ আনসার্টেনিটি অফ পেমেন্ট রিজাল্টিং ফ্রম এ ফার্মস মিক্স অফ ডেব্ট অ্যান্ড কি ইকুইটি। তাহলে একটা ফান্ডসের মিক্স অফ ডেব্ট অ্যান্ড ইকুইটি, ফাইন্যান্স মানে ফাইন্যান্স রিলেটেড যে ডেব্ট এবং ইকুইটি আছে সেটার সাথে যে রিলেশন থাকে সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল রিস্ক। দিস আর দ্য সোর্সেস অফ রিস্ক। দ্য লার্জার দ্য প্রপোর্শন অফ ডেব্ট ফাইন্যান্সিং দ্য গ্রেটার দ্য রিস্ক। আমরা কি লোন নিয়ে অনেকে ব্যবসা করি না? লোন নিয়ে তো ব্যবসা করি, ঠিক কিনা? তো লোন নিয়ে যারা ব্যবসা করতেছি সেই লোনের ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হচ্ছে যে the larger the proportion of debt remain financing the greater the risk. যত বেশি লোন থাকবে তত তো আপনার কম রিস্ক, কারণ হইলে আপনার তো লোন পরিশোধ করতে হবে, এটা এগেইনস্ট ইন্টারেস্ট দিতে হবে, অনেক কিছু পে করে, তাই না? সো দ্যাট ইজ হোয়াট ইজ ইওর রিস্ক, সো দ্যাট ইজ হোয়াট ইজ ইওর ফাইন্যান্সিয়াল রিস্ক। যেরকম দেখেন কোম্পানি ক্যান গেট অ্যাডিশনাল লোন ফর গ্রোথ অর টু ফান্ড অপারেশনস, কোম্পানি ডিফল্টস অন লোনস। তার মানে কি আপনি যদি একটা ডিফল্ট করেন, টাকা না দিতে পারেন, ব্যাংক কি আপনাকে আর অন্য কোথাও কোনো লোন পাবেন? আপনি কিন্তু আর পাবেন না। আপনি যদি ডিফল্টার হন, লোন ডিফল্টার, তাহলে কিন্তু ইউ উইল বি কি, আপনাকে আর কেউ ভেবে লোন দিবে না। পারচেজিং পাওয়ার রিস্ক, এটা দেখেন পারচেজিং পাওয়ার রিস্কটা কি? Purchasing power risk is the chance that changing price levels, inflation or deflation will adversely affect investment returns. তাহলে দেখেন এই যে আমরা যেটা লাগলাম ওই যে পারচেজ পাওয়ার রিস্ক, পারচেজিং পাওয়ার রিস্ক, ওই যে বললাম না আগে 100 টাকা দিয়ে 5 টাকা কিনতে পারতেন, এখন কি হয়েছে 80 টাকা হয়ে গেছে। তো আপনি যদি সব টাকা আপনার কাছে রেখে দেন 5 বছর পরে এই দেখবেন টাকার মূল্য কত কমে গেছে। ওই 5 লাখ টাকা আর 5 লাখ টাকা নাই, বুঝছেন ব্যাপারটা? কারণ 5 লাখ টাকা দিয়ে আপনি আজকে যা কিনতে পারবেন 5 বছর পরে গিয়ে ওই 5 লাখ টাকা কিন্তু সেম ভ্যালু থাকবে না। তার মানে ওইটা হচ্ছে আপনার পারচেজিং পাওয়ার রিস্ক। আপনাকে এনশিওর করতে হবে তো আমার এই 5 লক্ষ টাকা যেটা আছে সেটাকে আই হ্যাভ টু কি যাতে আমার এই 5 লক্ষ টাকার মূল্যমান কি লাভ প্রফিট সহ জিনিসটা আমাকে যাতে ইনফ্লেশন অ্যাডজাস্টেড করে। তার মানে আপনি ধরুন ব্যাংকে টাকা রাখেন, কিন্তু ব্যাংকের যে টাকা দিচ্ছে আপনাকে সেটা ইনফ্লেশনের চেয়ে কম। ইনফ্লেশন রেট আছে 10%, আপনার ব্যাংকে দিতে মাসে 6%, তার মানে 4% আপনার লস। কারণ 10% করে টাকার মূল্য কমে যাচ্ছে আর ব্যাংক আপনাকে দিচ্ছে কত, মাত্র 6% করে মূল্য বৃদ্ধি করে, মানে আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে, বুঝছেন ব্যাপারটা? তাহলে কি দাঁড়াইতেছে যে আপনি কি আমার টাকার মূল্য কমে যাচ্ছে, আপনি 4% করে লসে আছেন, কারণ ইনফ্লেশন রেট হচ্ছে 10%, টাকার মূল্য কমে যাচ্ছে 10% করে, আর আপনাকে মাত্র বেনিফিট দিচ্ছে, রিটার্ন দিচ্ছে 6% ব্যাংক, তাহলে ওটা কিন্তু আপনার জন্য লস। 6 দিচ্ছে না 8 দিচ্ছে স্যার, এরকম 6 ধরে নিন, 6 বা 8, তো তাও তো 2% লস। লাভ তো দূরে থাক, আপনার টাকা 10% করে মান কমে যাচ্ছে, আপনি মাত্র পাইতেছেন 8%, তাও তো 2% লস। এবার দেখেন ইন্টারেস্ট রেট রিস্ক কি বলতেছে। ইন্টারেস্ট রেট রিস্ক ইজ দ্য চান্স দ্যাট চেঞ্জেস ইন ইন্টারেস্ট রেট অ্যাডভার্সলি এফেক্টস আ সিকিউরিটিজ ভ্যালু। এটা ভিডিও হচ্ছে তো না? তার মানে একটা সিকিউরিটি ভ্যালু, আপনি যদি ইন্টারেস্ট রেট পাচ্ছেন, আপনি একটা যে কোনো একটা কিছু রাখলেন, এন্ড ইন্টারেস্ট রেট রিস্কও আছে। অনেক সময় গভর্নমেন্ট দেখবেন যে ব্যাংকেরা এভাবে কিন্তু কমায় দেয়, গভর্নমেন্ট থেকে একটা ডিসিশন এলো হঠাৎ করে, তখন কিন্তু ব্যাংকে ছিল 9%, এরা 9% থেকে গভর্নমেন্ট যখন ডিসিশন হলো, ডিসিশন হওয়ার পর আপনার কি হলো, অটোমেটিক্যালি তারা কমাই দিল 6%। বাড়তিটা কমায় না, আপনার কাছ থেকে যখন লোন যে দিচ্ছে ওইটাই রাখতে থাকে, কিন্তু আপনার কাছে দেখা যাচ্ছে যে আপনি যেটা পাচ্ছেন ডিপোজিটে ওইটা কমায় ফেলে। ব্যাংকে কিন্তু এরকম কার সাহায্যে হয় না, কিছু আমরা কাস্টমার অনেক কিছু জানি না। সো এই যে ইন্টারেস্ট রেট রিস্কটা যেটা আছে এটা হচ্ছে আমার ইন্টারেস্ট রেট। আমার যেটা মানে আমি যে একটা কিছু রাখলাম, সিকিউরিটিজ ভ্যালু ইন্টারেস্ট রেট will adversely affect the securities value, ঠিক আছে? Examples of interest rate দেখেন, মার্কেট ভ্যালুস অফ এক্সিস্টিং বন্ড ডিক্রিজেস as market interest rate increases। আমরা যে বন্ডগুলো আছে দেখেন, মার্কেট ভ্যালুস অফ এক্সিস্টিং বন্ডস, হয়তো আমরা যে সঞ্চয়পত্র রাখি না, সেটা কি হলো যে ডিক্রিজ করে গেল as market interest rate increases। মার্কেট ইন্টারেস্ট রেট ইনক্রিজ হয়ে গেলে মানুষ কি করে জানেন, তখন কিন্তু ডিপোজিট করে না, তখন মানুষ অন্য জায়গায় ইনভেস্ট করে। কারণ কি,
লাভের পরিমাণ বেশি যায়, কারণ মার্কেট ইন্টারেস্ট দেখা যাচ্ছে যে কি হবে, ধরুন আপনার কাছ থেকে আপনি ব্যবসা ইনভেস্ট করলে ইয়া পাবেন, তাই না? মার্কেটে যদি জিনিসটা বেড়ে যায়, কারণ আপনার ব্যাংক তো অনেক কম দিচ্ছে, আর 6% কেউ কিন্তু রাখতে চায় না, রাখতে যাবে 6% সবাই চিন্তা করে চাই অন্য জায়গায় খাটাই, এটা লাভ, ব্যাংকে রাখতে লাভ। আবার ব্যাংক যখন বাড়াই দিবে তখন দেখবেন যে আবার সবাই আস্তে আস্তে ব্যাংকের দিকে ছুটতেছে, ব্যাংকে টাকা 10% করে দেয়, 11% করে দেয়, তখন দেখবেন সবাই ব্যাংকে রাখতেছে, বুঝছেন? ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ইজ রিইনভেস্টেড এট আ লোয়ার ইন্টারেস্ট রেট দ্যান দ্য অরিজিনাল রেট। তো এইগুলো আর কি মানে আপনার রিস্ক। লিকুইডিটি রিস্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। লিকুইডিটি রিস্ক is the risk of not being able to liquidate an investment conveniently and at a reasonable price. আপনার ওই জায়গাটা যেটা বললাম, আমাদের এই রিয়েল এস্টেটের ক্ষেত্রে এই লিকুইডিটি রিস্কটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট? কারণ জায়গাটা কিন্তু আমাদের লিকুইড মানি না, কথাটা বুঝছেন? আপনার ক্যাশ লাগবে, ইউ নিড ক্যাশ। আপনি কি একজনকে জায়গা দেন যে ভাই আপনার জায়গাটা রাখেন না, এটা তো আপনি ক্যাশ করতে পারছেন না, হার্ড ক্যাশ নাই, কিন্তু লিকুইড লাগবে, লিকুইড মানি। বলে না যে ক্যাশ অনেক সময় ব্যবসাতে যে লাভ আছে কিন্তু হাতে টাকা না, অ্যাকাউন্টসেও মানে অ্যাকাউন্টস খাতা কলমে সব জায়গায় লাভ আছে কিন্তু হাতে ক্যাশ নাই, যার কারণে ব্যবসা তারা বিভিন্ন পেমেন্টস দিতে পারে না, করতে পারে না। তার মানে লিকুইডিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাশটা থাকা, ওয়ার্কিং ক্যাপিটাল যেটাকে বলে, বুঝতে পারছেন ব্যাপারটা? ওই জিনিসটা লিকুইডিটি। তার মানে আপনার অনেক অ্যাসেট আছে কিন্তু আপনার হাতে ক্যাশ নেই, তো এই অ্যাসেট আপনি বিক্রি করবেন, বিক্রি করে টাকা পাবেন, তারপর সেটা আপনার ক্যাশ হবে। তো ইনস্ট্যান্ট ক্যাশটা আপনার হাতে থাকা লাগবে, বুঝতে পারছেন ব্যাপারটা? So that is what is the liquidity risk. It's the risk of not being able to liquidate an investment conveniently and at a reasonable price. The price of a house has to be lowered for a quick sale. তার মানে একটা হাউসের লোয়ার করতে হবে ফর কুইক সেল। যে দেখেন, তার মানে একটা বাড়ি যদি আপনি বিক্রি করতে চান, সেটাকে কি করতে হবে আপনার? এটাকে কমাইতে হবে ফর কি? কুইক সেলের জন্য, তাই না? মানে কুইক সেল করতে চাইলে কি হবে? জিনিসটাকে কমাইতে হবে, দাম কমে যাবে। এবার ইভেন্ট রিস্ক দেখেন, ইভেন্ট রিস্ক কি বলতেছে? যে কামস ফ্রম অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট দ্যাট হ্যাজ a significant unusually immediate effect on the underlying value of an investment. যেমন একটা বন্যা পরিস্থিতি হলো, আপনি একটা ইনভেস্ট করছেন, ওই বন্যা পরিস্থিতি ধরেন আপনি একটা মাছের ঘেরে ইনভেস্ট করছেন, ওই মাছের ঘেরে বন্যায় সব মাছ চলে গেল, তাহলে ওই ইনভেস্টমেন্টটা কি একটা মানে একটা ইভেন্ট রিস্ক না? যে কোনো একটা ফ্লাড, ক্যালামিটি, আগুন লাগলো, আপনি একটা বিল্ডিং বাড়ি কিনছেন, ওটাতে আগুন লাগে সব জলে পড়ে ছাই হয়ে গেল। সো দ্যাটস হোয়াট ইজ ইউর ইভেন্ট রিস্ক। ডিউ টু সাম ক্যালামিটিস, ফ্লাড হতে পারে, ফায়ার হতে পারে, তাই না? এই ধরনের এগুলোকে আমরা বলে থাকি কি ডিক্রিজ ইন ভ্যালু অফ ইন্স্যুরেন্স কোম্পানি স্টক আফটার এ মেজর হারিকেন। মানে ঝড়, বন্যা, বৃষ্টি বাদলে যে সব রিস্কগুলো থাকে সেটাকে সাধারণত আমরা কি বলতেছি? ইভেন্ট রিস্ক। তারপরে মার্কেট রিস্কটা আসলে মার্কেট রিস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মার্কেট রিস্ক ইজ দ্য রিস্ক অফ ডিক্লাইন ইন ইনভেস্টমেন্ট রিটার্নস বিকজ অফ মার্কেট ফ্যাক্টরস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গিভেন ইনভেস্টমেন্ট। তো মার্কেটে অনেকগুলো রিস্ক থাকে, যেরকম আপনার স্টক মার্কেটে অনেক সময় আসে না, কিছু রিউমার আসে যে আরে এই জিনিসটা মার্কেটের কিছু নিউজের কারণে, যেরকম স্টক মার্কেট ডিক্লাইন অন ব্যাড নিউজ, যে কোনো একটা ব্যাড নিউজের কারণে অনেক সময় কি হয় স্টক মার্কেটে দেখবেন যে পুরো ফল করে। একটা কোম্পানির ব্যাপারে যে কোনো একটা খারাপ নিউজ, ব্যাড নিউজের কারণে দেখবেন ওই স্টক মার্কেটের পুরো শেয়ারের প্রাইস ফল করে গেছে। সো মার্কেটের রিস্কটা হচ্ছে যে ইজ দ্য রিস্ক অফ ডিক্লাইন। মার্কেট রিস্ক ইজ দ্য রিস্ক অফ ডিক্লাইন ইন ইনভেস্টমেন্ট রিটার্নস বিকজ অফ মার্কেট ফ্যাক্টরস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গিভেন ইনভেস্টমেন্ট। তার মানে মার্কেট রিস্ক হচ্ছে যে ইজ দ্য রিস্ক অফ ডিক্লাইন ইন ইনভেস্টমেন্ট রিটার্নস। আমি ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটা পাচ্ছেন সেগুলো বিকজ মার্কেট ফ্যাক্টরস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গিভেন ইনভেস্টমেন্ট। তাহলে আপনি যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে সেটার এগেইনস্টে যে মার্কেটের যে ক্যালামিটিসগুলো আছে, মার্কেটের রিলেটেড, মার্কেটের ব্যাড নিউজ হতে পারে, মার্কেটটা ফল করতে পারে, অনেক কারণে একটা মার্কেট রিস্ক থাকে। সো সেই জিনিসগুলোকে আমরা মার্কেট বলতেছি। পলিটিক্যাল আপহিবল, তারপরে চেঞ্জেস ইন ইকোনমিক কন্ডিশনস। এখন এই যে মানুষের যদি চেঞ্জেস ইন ইকোনমিক কন্ডিশন, এই যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, সেখানে তো আপনাদের কারো কিছু করার নেই, আছে? দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে কিন্তু মার্কেটের একটা ফ্যাক্টর, তাহলে মানুষ কিনতে পারছে না, আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারছেন কিন্তু বিক্রি করতে পারছেন না। আপনি তো চিন্তা করছিলেন 20 টাকা করে বিক্রি করবেন, কিন্তু এখন দ্রব্যমূল্য সব কিছু বেড়ে যাওয়ার কারণে আপনাকে 25 টাকা সেল করতে হচ্ছে। সো এটা তো আপনার জন্য লস। 25 টাকার কারণে ডিমান্ড কমে গেছে, সবাই তো খাচ্ছেন। আগে যদি 4 টাকায় 5 টাকায় দেন, এখন কি হচ্ছে 4 টাকা খাচ্ছেন, তাহলে আলটিমেট ডিমান্ড কমে গেছে, প্রাইস বাড়লে তো ডিমান্ড কমে, তাই না? তাহলে এটা কি ইকোনমিক কন্ডিশন, চেঞ্জেস ইন ইকোনমিক কন্ডিশনস। তো এই যে কারণগুলোতে যে জিনিসগুলো হচ্ছে সেটাকে আমরা সাধারণত বলে থাকছি মার্কেট রিস্ক। তবে পলিটিক্যাল আনসার্টেনিটি থাকতে পারে।
মার্কেট রিস্কের পরেরটা দেখেন, সেটা হচ্ছে আপনার কারেন্সি এক্সচেঞ্জ রিস্ক। কারেন্সি এক্সচেঞ্জ রিস্ক কোনটা? যেটা নাকি আমরা একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সি করি। এখন যেটা সবচেয়ে বিগেস্ট এক্সাম্পল দেখেন, আপনি একটা ডিল করছিলেন, এখন ডলারের দাম বেড়ে গেছে কত, 100 টাকার উপরে হয়ে গেছে, 112 টাকা হয়ে গেছে। সো আপনি যদি এখন কিনতে যান, তার মানে আগে আপনি 85-86 টাকা, 90 টাকায় ছিল ধরলাম, 90 টাকা থেকে 112 টাকা, মানে বুঝতেছেন 22 টাকা বেড়ে গেছে। তার মানে আপনি যেই গুডসটা আপনি $1 জিনিস যেটা আগে 90 টাকা দিয়ে কিনতে পারতেন, এখন আপনাকে 112 টাকা দিতে হচ্ছে, 110 টাকা দিতে হচ্ছে, 12 টাকা দিতে হচ্ছে। তাহলে 22 টাকা বেড়ে গেছে, পার ডলারে আপনার 22 টাকা বেড়ে যাওয়া মানে বুঝতেছেন আপনার কত পরিমাণ লস। আপনার এখন কত টাকা বেশি দিতে হচ্ছে? মানে আপনি আগে 90,000 টাকা দিলে $1,000 গুডস কিনতে পারতেন, আর এখন আপনার $1,000 গুডস কিনতে 1,12,000 টাকা দেওয়া লাগছে। তার মানে এটা আপনার জন্য একটা রিস্ক না? তো এই যে কারেন্সি রেটটা যদি ফ্লাকচুয়েট করে, আপ ডাউন করে, তাহলে কি আচ্ছা রিস্ক ফর ইউ, তাই না? তো এটাকে বলতেছে কারেন্সি এক্সচেঞ্জ রিস্ক। তো আমাদের যে গার্মেন্টসের ব্যবসা হয় সব তো ডলারেই হয়, পেমেন্টস, ইনভেস্টমেন্টস। তাহলে আপনি যদি না করতে পারেন তাহলে কি করবেন বলেন? তাহলে সেই জিনিসটা আপনাকে কি করতে হবে? তারপর দেখেন মেজার্স অফ রিস্ক। মেজার্স অফ রিস্কে বললে কি হবে? সিঙ্গেল অ্যাসেট দেখেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ আ স্ট্যাটিস্টিক ইউজড টু মেজার দ্য ডিসপারশন of returns around an asset's average or expected return. Coefficient of variation is a statistic used to measure the relative dispersion of an asset's return. It is useful in comparing the risk of assets with differing average or expected returns. Higher values for both indicate higher risk. Standard deviation টা কি? Standard deviation হচ্ছে আপনার একটা statistic used to measure the variation of returns around an asset's average or expected return. তাহলে আপনার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যেটা, তাহলে সেই ক্ষেত্রে যেটা থাকে যে আপনার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে ভ্যারিয়েশন, একটা অ্যাসেটের এক্সপেক্টেড যে রিটার্ন থেকে আপনি এক্সপেক্ট করছিলেন কত, অ্যাকচুয়ালি পাইছেন কত, সেটার মধ্যে যে ভ্যারিয়েশনটা সেটাই হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েশন। আমরা যদি খুব বেশি ভ্যারিয়েশন করে, আমি ধরে রাখছিলাম পাবো 15 টাকা করে, বাট আমি পাইলাম 10 টাকা করে, তার মানে আমার 5 টাকা ভ্যারিয়েশন হইলো না? এটাই হচ্ছে আপনার একটা রিস্ক। আপনি কত টাকা ধরে রাখছিলেন, কত টাকা ভ্যারিয়েশন। যদি খুব বেশি ভ্যারিয়েশন না হয়, তার মানে কি রিস্কটা কম, কারণ ভ্যারিয়েশন খুব বেশি হচ্ছে না। আমরা দেখা যায় খুব বেশি ভ্যারিয়েশন হচ্ছে, তার মানে রিস্কটা হাই। That is what is our standard deviation, which is the variation. A coefficient of variation is a statistic used to measure the relative dispersion of an asset's returns. It is useful in comparing the risk of assets with differing average or expected returns. অনেক সময় কি এক এক সময় দেখা যায় আমি 15 বছর একটা অ্যাসেট থেকে আমি 15 বছর পাইলাম 15,000 টাকা, 15 বছর পাইলাম 10,000, 15 বছর পাইলাম 30,000। মানে এরকম যদি ডিসপারশনটা অনেক বেশি থাকে, তখন আমাদের যে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন করা লাগে। কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনটা করে আমরা তখন রিস্কটা অ্যানালাইজ করতে পারি। তার মানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, এটা দিয়ে আমরা রিস্কটা মেজার করি। আর এটা হচ্ছে হায়ার ভ্যালুস ফর বোথ ইন্ডিকেট কোএফিশিয়েন্ট ভেরিয়েশন এন্ড কোএফিশিয়েন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা বুঝতে পারি কি রিস্ক। ঠিক আছে, তারপরটা দেখেন, এই যে 26 নম্বর স্লাইডটা দেখেন, রিস্ক রিটার্ন ট্রেড অফ ফর ভ্যারিয়াস ইনভেস্টমেন্টস। তাহলে দেখেন রিস্ক রিটার্ন, দেখেন রিস্ক কোনটা, রিটার্ন কোনটা। দেখেন ইউএস গভর্নমেন্ট সিকিউরিটিজ রিস্ক সবচেয়ে কম, কারণ স্বাভাবিক গভর্নমেন্ট সিকিউরিটিজ সিকিউর, তাই না, সাধারণত গভর্নমেন্ট। ডিপোজিট অ্যাকাউন্টস এন্ড সার্টিফিকেটস অফ ডিপোজিট, ব্যাংকে যে টাকা রাখেন সেটাও রিস্ক ফ্রি। মানে এই সাইডে যতগুলো আছে সেটা কি রিস্ক তত কম। দেখেন উপরের দিকে যত উঠতেছে তত কি রিস্কও বাড়তেছে, রিটার্নও বাড়তেছে। ব্যাপারটা বুঝছেন? মানে এই যে ডান দিকে আসলে কি রিস্ক বাড়তেছে, আর উপরের দিকে উঠলে রিটার্নও বাড়তেছে। তার মানে ইউএস গভর্নমেন্ট সিকিউরিটিজের রিটার্ন অনেক কম, আবার রিস্কও কম। রিস্ক নাই বলতে গেলে একদম জিরো। অথচ আপনি যদি ওই যে ইয়াতে যান মিউচুয়াল ফান্ডস বা একদম লাস্টের দিকে দেখেন ফিউচার্স, এগুলো একদম রেড মার্ক করা, দেখছেন রেড কালি দেওয়া। এখানে রিটার্নও সবচেয়ে বেশি হাই, রিটার্নও সবচেয়ে বেশি, আবার রিস্কও সবচেয়ে বেশি। বুঝছেন ব্যাপারটা? এই যে দেখেন, এই যে এখানে এদিকে যত যাবেন রিস্ক তত বেশি। তার মানে কি এই যে ফিউচার্সে যেটা এই বরাবর রিস্ক, আর এই বরাবর হচ্ছে গিয়ে রিটার্ন। তার মানে এই যে পয়েন্টটা যেটা আছে, এই যে আমরা এক্স ওয়াই এক্সেস ওয়াই এক্সেস, যেটা এই যে রিটার্ন, এটা একটা এদিক থেকে ডাক টানলে কি এদিকে হচ্ছে আমার রিটার্ন, আর এদিকে ভার্টিক্যালি করলে হচ্ছে আমার রিস্ক। তার মানে এই পয়েন্টটা সবচেয়ে বেশি না, আর এই পয়েন্টটা সবচেয়ে কম। দেখেন এখানে আমার রিস্ক কি একদম জিরো, রিটার্ন কিন্তু ভালো। বুঝছেন? তার মানে এইগুলো হচ্ছে একটা দেখা যায় রিস্ক রিটার্ন যে ট্রেড অফ আছে ফর ভ্যারিয়াস ইনভেস্টমেন্ট, সেই জিনিসটা দেখার জন্য। বুঝতে পারছি? তাহলে দেখেন অ্যাকসেপ্টেবল লেভেল অফ রিস্ক ডিপেন্ড অন দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। তাহলে একটা অ্যাকসেপ্টেবল লেভেলস অফ রিস্ক যদি ধরেন, তাহলে কি রিস্ক এক একজনের কাছে রিস্ক এক এক রকম। আপনি হয়তো রিস্ক টেকার, আপনি হয়তো বেশি রিস্ক নিতে পারেন, আরেকজন যে সেম লেভেল অফ রিস্ক নেবে তাও তো না। এক একজনের ইচ্ছা এক এক রকম, তাই না? এক একজনের ইনভেস্টমেন্ট চিন্তাধারা এক এক রকম।
কেউ আছে রিস্ক নিতে চায় যেটা নেই, আবার কেউ আছে যে না রিস্ক অ্যাভার্স, রিস্ক নিতে চায় না। তো রিস্ক ইনডিফারেন্ট describes an investor who does not require a change in return as compensation for greater risk. তার মানে রিস্ক ইনডিফারেন্ট মানে কি, যারা নাকি রিস্কের ব্যাপারে ইনডিফারেন্ট, সমস্যা নেই যেটাই রিস্ক হোক আই ডোন্ট কেয়ার, রিস্ক হলে হয়েছে আমি গেলে যাবে, এরকম অনেক আছে না। যারা নাকি ইনডিফারেন্ট describes an investor who does not require a change in return as compensation for greater risk. যদি রিস্ক বেড়েও যায় তাও তারা রিটার্ন বেশি চায় না, and they are indifferent to the কি রিস্ক, বুঝতে পারছেন। আর রিস্ক অ্যাভার্স যারা আছে কি, যারা মানে রিস্ককে অ্যাভয়েড করতে চায় রিস্কটাকে, an investor who requires greater return in exchange for greater risk, তারা অ্যাভার্স করতে চায় যারা, তারা কি গ্রেটার রিস্কের জন্য গ্রেটার রিটার্ন চায়, বুঝতে পারছেন। আর রিস্ক সিকিং describes an investor who will accept a lower return in exchange for greater risk. আর যারা রিস্ক সিকিং তারা কি রিস্ক নিতে চায় বেশি, তার মানে লোয়ার রিটার্নের জন্য তারা হাই রিস্ক নিয়ে নেয়। আর ইনডিফারেন্ট যারা, তারা তাদের কিছু চায় আসে না, যেটাই দেন আপনি ওইটাই অ্যাকসেপ্টেড। আর যারা রিস্ক অ্যাভার্স তারা অ্যাভয়েড করতে চায়, রিস্ক বাড়লে রিটার্নও বাড়াইতে চায়। আর রিস্ক সিকিং যারা বলে না একদম আমি একটু মানে অনেকে আসে না যে একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে, আমি রিস্ক নিয়ে দেখবো কি হয়, তো তারা কি করে লোয়ার রিটার্নে তারা হাই রিস্ক নিতে রাজি, বুঝছেন ব্যাপারটা। মানে কোন জায়গায় বেশি ইনভেস্ট করব। হ্যাঁ হ্যাঁ, কম রিটার্ন বাট অনেক টাকা ইনভেস্ট করে রাখছে। তাহলে এই যে দেখেন তিনটা জিনিস, তিন রকমের মানুষজন আছে রিস্ক প্রেফারেন্সেস কার। একটা হচ্ছে আপনার রিস্ক অ্যাভার্স। তো রিস্ক অ্যাভার্সটা কি করে, এই দেখেন যত আপনার রিস্ক বাড়তে থাকবে তত আপনার কি হবে, অ্যাভার্স আর রিটার্ন তত রিটার্ন বাড়তে থাকবে। অ্যাভার্স যারা, এই যে উপরেরটা যে গ্রিন কালারেরটা যেটা, এই দেখেন রিস্ক মোর রিস্ক অ্যাভার্স, মানে আপনি যত রিস্ক বাড়াবেন তত তারা কি চাবে, রিটার্ন বাড়াইতে চাবে। আর রিস্ক ইনডিফারেন্ট যারা, তাদের কিছুই যায় আসে না, তাদের ওই সেম টাকা ইনভেস্ট করবে যেটাই দেন আপনার রিটার্ন ডাজন্ট ম্যাটার, সেম রিটার্নে তারা যে কোনো অ্যামাউন্ট অফ রিস্ক নিতে রাজি, সেম রিটার্নে তারা যে কোনো অ্যামাউন্ট অফ রিস্ক নিতে রাজি, সেটা হচ্ছে কারা, রিস্ক ইনডিফারেন্ট। আর যারা এই লাল দাগটা দেখেন, লাল দাগটা যেটা নিচের দিকে নামছে, তারা মানে কি অল্প রিটার্নে, দেখেন যত বেশি রিস্ক বাড়তেছে তারা কি করতেছে, তাদের রিটার্ন তত কমতেছে। দেখেন হায়ার রিটার্নে তারা মানে সরি লোয়ার রিটার্নে তারা হায়ার রিস্ক নিতে রাজি, মানে তারা দে আর মেনলি রিস্ক সিকিং, রিস্ক টেকার্স, তারা রিস্ক নিতে চায়, ইচ্ছাকৃতভাবে রিস্ক নিতে চায়, যে তারা অল্প রিটার্নে এক লোয়ার রেট অফ রিটার্নে তারা দে আর টেকিং হায়ার রিস্ক। সো দ্যাটস হোয়াট দিস কল রিস্ক সিকিং, বুঝছেন। সো দ্যাটস ইট, এটা আপনাদের শেষ, এন্ড অফ ইওর চ্যাপ্টার। তো এখান থেকে আমরা পুরো চ্যাপ্টার যেটা পড়ছিলাম সেটা আগে একটা ভিডিও আপলোড করা আছে ক্লাসের উপরে, আমরা করেছিলাম টাইম এন্ড অফ মানি, রিটার্ন এন্ড রিস্কের কনসেপ্ট, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে দেখছিলাম যে আমরা কিভাবে আপনার এই হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করতে পারি, হ্যাঁ, অ্যাডভান্টেজেস অফ এইচপিআর, এগুলো ইম্পর্টেন্ট, সোর্সেস অফ রিস্কগুলো কি কি, কোন কোন রিস্ক আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা দেখবেন। সো একটা আইডিয়া তো হয়ে গেছে রিস্ক এন্ড রিটার্ন, কারণ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ছাড়া উই ক্যানট মুভ। হ্যাঁ, তো আজকে আমাদের এই পর্যন্তই, আর পুরো একদম ইয়ে হয়ে গেছে।